এছাড়া এটা তো সাংবাদিকদের কাজ বা আমরা আসছি। তাছাড়া কৃষি কর্মকর্তারা যারা আছে তারা ওই মাঠে আসে সব তথ্য নেয় না। তথ্য নেয় না। আপনার এই অঞ্চলেও তো কৃষি কর্মকর্তা একজন নিয়োজিত ব্যক্তি আছে, প্রত্যেক ইউনিয়নে আছে, আপনি জানেন তো এটা? জি জি জানি, কিন্তু সেটা পান না। না এটা বা আপনার এখানে ইউনিয়নে কি আছে তাও জানেন না? না, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে মোট কথা যে আপনাদের অভাব অভিযোগের কথা বলার ভাষা বা লোক আপনাদের নাই। না না, এই যে সার যেমন আপনি কিনছেন খুচরা বাজার থেকে এক রেট, জি। আর আপনাদের এখানে যে ডিলার আছে সেই ডিলারের কাছে যেমন এক রেটে কিনছেন, আবার খুচরা বাজার আর এক রেট আছে। তো সব মিলে এই যে সার তো তারপরেও তো পাচ্ছেন নাকি? জি জি পাচ্ছি, জি পাচ্ছি, সেটা পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আপনার ওই ডাবল রেটটা বেশি আর কি। প্রিয় দর্শক, আমি এই যে যেখানে বসে আপনাদের সামনে কথা বলছি, মূলত আমার পাশে কিন্তু দুইজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি। তো তারা কিন্তু মূলত এখন যেহেতু পেঁয়াজ রোপণের সময় এবং পেঁয়াজ লাগানোর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ এই শীতকে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এই কাজ কিন্তু তারা করছে। যদিও এখন কিন্তু বৈকালীন সময় এবং সন্ধ্যা কিন্তু আসন্ন ঘনিয়ে আসছে সামনেই। তো সেই ক্ষেত্রে এই যে সামনে যে আমরা যে ক্ষেতটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত পেঁয়াজেরই চারা, অর্থাৎ কৃষক কিন্তু দানা থেকে অর্থাৎ চারা উৎপাদন করেছে এবং সেই চারা কিন্তু তারা কিন্তু এখন কিন্তু তুলছে, অর্থাৎ তুলের পরেও কিন্তু তারা কিন্তু মূলত তাদের যে জমি সেই জমিতে কিন্তু তারা কিন্তু রোপণ পরিচর্যা করবে। তো আমি প্রতিনিয়ত যেহেতু আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করছি এবং যেহেতু মাটি ও মানুষের নিয়ে কথা বলি এবং কৃষকের সুখ দুঃখের কথাগুলো যেহেতু তুলে ধরার জন্য চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আজকে আমরা পর্বে একটু দেখানোর জন্য চেষ্টা করবি এই যে দুইজন কৃষক যারা আছে তারা কিন্তু এই যে শীতকে উপেক্ষা করে তারা কিন্তু যে কাজটা করছে, একটু পেঁয়াজের এই যে চারা, এই চারা নিয়ে তাদের কিছু জানার জন্য চেষ্টা করবো। প্রথমে একটু আমি যেহেতু আরেকজন যে কৃষক আছে তার সাথে কথা বলি। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এটা তো পেঁয়াজের চারা, জি। আচ্ছা, এটা কি আপনারই নিজের জমি নাকি আপনার? জি আমার নিজের। আচ্ছা, তো আমি একটু জানতে চাচ্ছি এই যে পেঁয়াজের চারা, এটা আসলে কিভাবে প্রসেসিংটা একটু যদি বলতেন। প্রসেসিংটা আপনার সর্বপ্রথম জমি চাষ করতে হয়। চাষ করার পরে আপনার মাটি সমান করতে হয়, সমান লেভেল করার পরে আপনার বীজ বপন করতে হয়। বীজ বপনের সাথে সাথে পানি সেচ দিতে হয়। সেচ দিলে আস্তে আস্তে ওই চারাটা গজায়, আস্তে আস্তে ওইটা আপনার বড় হতে থাকে। চারাটা বড় হওয়ার পরে আপনার সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে। ওষুধের মাধ্যমে ওই কীটনাশক ওষুধ দিলে যাতে পোকামাকড় পচরা লাগে এগুলো যাতে না লাগে। আচ্ছা, তার মানে এটা কয়দিনের এই চারাটা মানে উপযুক্ত হয় রোপণের জন্য? আপনার ওই 50 দিন 40 দিন লাগে। এর বয়স কি 40 দিন? 43 দিন। 43 দিন, তার মানে 43 দিনের মাথায় এসে আপনি আর কি এটা রোপণ কাজ করাবেন। জি। তো আপনাদের এই যে মাঠটা একটু দেখাতো দর্শক, আপনাদের একটু বিস্তীর্ণ মাঠটা আপনার দেখাচ্ছি। এই যে মাঠটা জোড়া, এটা পুরোটাই কি মানে পেঁয়াজের জন্য? জি জি পুরোটা পেঁয়াজ। তার মানে আপনার এই যে পুরো মাঠ যেটা আমরা দেখতে পাচ্ছি, বিস্তীর্ণ মাঠ জোড়া, এই অঞ্চলের মানুষের সবই কি পেঁয়াজের উপরে নির্ভরশীল? যে পেঁয়াজ আছে মাঝে মাঝে 2-1টা বইতে ভুট্টা থাকে। তো পেঁয়াজের প্রতি আপনারা কেন এর প্রতি আকর্ষণ বা এর প্রতি পেঁয়াজের প্রতি আকর্ষণটা আপনার এই পেঁয়াজ ক্ষেতটা আর কি চাষির জন্য মনে করেন সব থেকে ভালো উৎপাদন হয়, বুঝছেন? আচ্ছা, ধান যেমন বিঘা বইতে আপনার 20 মণ উৎপাদন হয়, পেঁয়াজ হইলে আপনার সর্বনিম্ন যদি হয় সে মনে করেন যে 50 মণ 40 মণ হয়। আচ্ছা, এখন মনে করেন যে চাষির তো ওই ধান দিয়ে মনে করেন যে সংসার চলবে না। শুধু পেঁয়াজটা যদি না থাকতো চাষি একবারে মনে করেন না মাটির তলে রসাতলে চলে যায়। এই পেঁয়াজটার কারণে মনে করেন যে 1 কাঠা জমিতে একটু ঠিকই আছেন আর কি। জি জি। আচ্ছা, 1 কাঠা জমিতে মনে করেন যে পেঁয়াজ হয় হচ্ছে আপনার 3 থেকে 2.5 মণ, 3 মণ 4 মণ হয়। হ্যাঁ হ্যাঁ। আর পাট ধান এগুলো তো আপনার কাঠা হইতে মন মন হয়, তাতে চাষির অতটা পোষায় না। মনে করেন যে ওইগুলাতে মনে করেন লস, কিন্তু পেঁয়াজ ক্ষেতটাই কোনো রকম যদি আল্লাহ দেয় তাহলে মনে করেন একটু লাভজনক হয়। কতটুকু জমিতে আপনি আশা করছেন যে পেঁয়াজ রোপণ করবেন? বিঘাখানে। 1 বিঘা। তো এই 1 বিঘা জমিতে যেহেতু এই যে চারা আমরা দেখতে পাচ্ছি, এই 43 দিনে অর্থাৎ এর পেছনে আপনি ব্যয় কত টাকা করেছেন, মানে কি এর পেছনে আপনার খরচ হয়েছে আর কি? এর পেছনে ব্যয় হয়েছে মনে করেন প্রায় 7,000 টাকা মতো। 7,000 টাকা? জি। কি লাগছে? আপনার ইউরিয়া সার আছে,
ফসফেট আছে, পটাশ আছে, আপনার দানাদার আছে, সালফার আছে, থিওভিট আছে, কীটনাশক ওষুধ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হয় আর। আচ্ছা, এগুলো তারপরে- দেয়া আছে। জি জি। তো দাম কি বেশি না কম? বর্তমান দামটা মনে করেন যে বেশি হয় আর কি। বর্তমান লোকালে সারের- যেগুলো বর্তমান কিনা সারের হয়, বাজার সম্পর্কে জানেন কি? যেগুলো মনে করেন লোকাল বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো একটু ডাবল দামে বিক্রি হয় আর কি। আর যারা হচ্ছে ডিলার থাকে ওদের কাছ থেকে ওইটা সরকারি রেট বাঁধা থাকে, ওইটা ঠিক আছে। লোকাল বাজারে যারা বিক্রি করে তারা ডাবল দামে বিক্রি করে। কিন্তু ডাবল দিয়ে আপনি কেন কিনবেন? আর ডাবল দিয়ে এখন মনে করেন আপনার ডিলাররা সার 10 কেজির বেশি দেয় না, কারণ কৃষকের তো 10 কেজি করে সার নিয়ে পোষাবে না। না, 10 কেজি করে সার নিয়ে যদি আপনি চাষ করতে চান তাহলে আপনার ক্ষেত শেষ। এখন বেশি দাম দিয়ে কেনা ছাড়া তো চাষির উপায় নেই। মানে এখানে কি এক কথায় আপনারা কি অসহায়তা প্রকাশ করছেন নাকি তাহলে? এটা তো ওইটা একটু হয়, আপনার সমস্যা থাকবেই, এগুলা উপেক্ষা করে চাষিদের মনে করেন তো সব কিছু করতে হয়। আচ্ছা আচ্ছা, তারপর এই যে বেশি দাম দিয়ে কিনছেন, মানে এটা খুচরা বাজার থেকে, জি জি। আর ডিলারের কাছে যখন কিনছেন তখন সরকারি রেট। ডিলারের কাছ থেকে সরকারি rate। এই 27 বিষয়টা টাকা। কি আপনারা মানে আপনার এখানে কি কৃষি উপকারী সহকারী যে কর্মকর্তা যারা মাঠ দেখাশোনা করে জি। তারা কি আপনাদের কাছে আসে কখনো? বা এই যে পেঁয়াজের চারাটা যেমন আপনি দিয়েছেন, আপনি হুম। কিভাবে দিচ্ছেন, কিভাবে করতে হবে, এই বিষয়টা থেকে তারা কি কোনো পরামর্শ আপনাদেরকে দেয়? এখন মনে করেন আপনারা যেমন আসছেন, ওই দেখা যাচ্ছে 2-4-5 দিনের ভিতরে দেখা যায় একজন আসবে, এরকম সাংবাদিক আসবে, ওই বক্তব্য নিয়ে চলে যাবে। এছাড়া তো এটা তো আর- সাংবাদিকদের কাজ, বা জি, জি। আমরা আসছি। তাছাড়া কৃষি কর্মকর্তারা যারা আছে হ্যাঁ, হ্যাঁ, তারা ওই মাঠে এসে সব তথ্য নেয় না। তথ্য নেয় না। না। আপনার এই অঞ্চলেও তো কৃষি কর্মকর্তা একজন নিয়োজিত ব্যক্তি আছে, প্রত্যেক ইউনিয়নই আছে, আপনি জানেন তো এটা, জি জি জান। কিন্তু সেটা পান না, না এটা বা আপনার এখানে ইউনিয়নে কি আছে তাও জানেন না। না, এটা আমি বলতে পারবো না সম্ভব। আচ্ছা, তাহলে মোট কথা যে আপনাদের অভাব অভিযোগের কথা বলার ভাষা বা লোক আপনাদের নাই। না না। এই যে সার যেমন আপনি কিনছেন খুচরা বাজার থেকে এক রেট, জি আর আপনাদের এখানে যে ডিলার আছে সেই ডিলারের কাছে যেমন এক রেটে কিনছেন, আবার খুচরা বাজার আর এক রেট আছে। তো সব মিলে এই যে সার তো তারপরেও তো পাচ্ছেন নাকি? জি পান জি না? পাচ্ছি, জি পাচ্ছি। সেটা পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আপনার ওই ডাবল রেটটা বেশি আর কি। মনে করেন আপনার 27 টাকা রেট আছে ডিলারের, হুম, হুম। আর খুচরা বাজারে কিনতে গেলে 55 টাকা রেট। 55 টাকা, 55 টাকা মানে এরই প্রায় ডবল প্রায় তো। ডাবল। এত টাকা, এত টাকা বেশি দিয়ে নেন? কিছু করার নাই, তখন চাষ করতে গেলে নেওয়া লাগে। আপনাদের এই জমিতে যেহেতু এখন পেঁয়াজের দানা রোপণ করবেন, এ তো সার তো একটু বেশি লাগবে, বেশি লাগে, কারণ সব ক্ষেত্রে থেকে পেঁয়াজ খেতে বেশি সার লাগে। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলি, যে সার যেহেতু আপনারা প্রয়োগ করেন, এ, গোবরের সার তো উৎকৃষ্ট মানের একটা সার, জি সেই সারটা আপনার প্রয়োগ না করে এই যে প্রাকৃতিক নিয়মে যে সারটা বায়নাস করে আপনারা এই যে কৃত্রিম উপায় যে বাজারে যে সারগুলো আপনারা কিনছেন আর কি, জি। তো এ তো মাটির জন্য ক্ষতিকারক। বিশেষ করে এই যে পেঁয়াজের যে জমিতে অতিরিক্ত যদি আপনি যদি মাটিতে যদি আপনার সার প্রয়োগ করেন, এই মাটির জন্যই তো ক্ষতিকারক। পাশাপাশি আপনাদের আরেকটা কথা বলি, যে এই যে যে ফসলগুলো আপনারা তৈরি করেন, আপনারাই তো প্রাণ, জি জি। কারণ আপনারা যদি তৈরি যদি না করেন তাহলে তো বাজারে সেটা সরবরাহ হবে না, না। আর ভদ্রলোক বলে না যারাই বলে তারা তো কিনতে বা খেতেও পারবে না আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলো মানগুলো বজায় রাখেন না কেন? এখন মনে করেন আপনার অনেকেই শুধু- বলা হচ্ছে যে আমরা যা খাচ্ছি সবই সার খাচ্ছি, মানে ভেজাল। জি জি। এই যে এখন- টমেটো বলেন, এই যে পেঁয়াজ বলেন, পেঁয়াজে যেমন বলছেন, আপনি বললেন যে অতিরিক্ত ভাই সার প্রয়োগ করা লাগে আর কি। এখন মনে করেন আপনার ক্ষেত যদি ফলন বৃদ্ধি করা লাগে তাহলে ওইগুলো প্রয়োগ করতে হয়। শুধু মনে করেন জৈব সার গোবর সার দিয়ে হয় না, ওই মনে করেন যে সব মাটির সাথে মিশে যাবে শুধু। ওই যদি রাসায়নিক সার যদি ব্যবহার করে, জৈব সার যদি ব্যবহার করে, তাহলে ক্ষেত হয় না। আপনারা মনে করেন যে এখন ওই রাসায়নিক সার ব্যবহারের কারণে আপনার জমিতে ফসল হচ্ছে 1 বিঘা জমিতে হচ্ছে আপনার কারো 60 মন হয়, কারো 80 মন হয়, কারো 100 মন হয়, আবার কারো 50 মন হয়। অবশ্যই এর ভিতরে সার প্রয়োগ বা কীটনাশক বেশি পরিচর্যা করার কারণে কম বেশি হয়। এটা কি হয় কি মূলত পরিচর্যার কারণে না এক জি, কথায় জি। সারের কারণে? পরিচর্যার কারণেও হয়, সারের কারণেও হয়। আপনি এই যে 1 বিঘা জমিতে যেটা আপনি এই যে চারা এখন রোপণ করবেন আর কি, আপনি এখান থেকে আশা কেমন কি করছেন, যে কতটুকু
আশা আপনার মনে করেন যে এখন 1 বিঘা জমি আমি রোপণ করতেছি, এখন আমার আশা আছে যে 50 থেকে 60-70 মন 1 বিঘা জমি থেকে পেঁয়াজ ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তো হবে। আশা করছেন, জি। তাতে দাম কেমন আশা করছেন? দাম আপনার এটা তো এক বছরে কম এক- যায়, 1 বছরে বেশি যায়। দেখা যাচ্ছে আপনার 2500-3000 টাকা হলেও মনে করেন যে চাষির পেঁয়াজ ক্ষেতটা একটু কোনোরকম থাকে। মানে বেঁচে থাকা যায়। জি। আর এর নিচে আসলে এর নিচে আসলে ব্যাপারে আর থাকে না, অস্তিত্ব থাকে না আর কি। অস্তিত্ব থাকে না। মানে খরচ খরচা বাদ দিয়ে কিছুই আর থাকে না। না, আচ্ছা আচ্ছা। তো সব মিলে আপনার এই পেঁয়াজে এই 1 বিঘাতে আপনার খরচ কেমন কি হবে? 1 বিঘাতে আপনার চারা রোপণ থেকে বীজ কিনা থেকে শুরু করে রোপণ পর্যন্ত মনে করেন যে 1 বিঘা জমিতে আপনার চারা উৎপাদন করতেই শুধু মনে করেন যে প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়। মানে এই যে চারাটা দেখতে পাচ্ছে, এই চারাটাই কি আপনার 10,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি? আমার অলরেডি 7,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে already? হয়ে গেছে। এখন মনে করেন যে এই যে লোক নিয়ে এই চারাটা তুলতেছি, এর একটা খরচ আছে, নিজের একটা মনে করেন যে খরচ আছে। এরপরে আপনার যারা কাজ করে তাদের ভাত খাওয়ানো লাগে, 2 বেলা খাওয়ানো লাগে, সকালে একবার দুপুরে একবার। আবার এই জমিতে যখন লাগাতে হবে তখন মনে করেন আপনার বিঘাতে মনে করেন যে 12 থেকে 13টা লোক লাগে, 12 থেকে 13টা লোক, 500 টাকা করে আবার জন হাজিরা দেওয়া লাগে। আর কিছু খাওয়া আছে? খাওয়া আছে। এরপরে আপনার সার আছে, সার তো বিঘা বইতে মনে করেন কেউ 6 কেজি, কেউ 7 কেজি, কেউ 5 কেজি, 4 কেজি কেউ দেয়। কি সার এটা? এটা আপনার রাসায়নিক সার, ওই যে আপনার ফসফেট, পটাশ, ইউরিয়া, ভ্যাপ, বিভিন্ন রকম সার, জিপ সার, এগুলো দিতে হয়। সব মিলে কত খরচ হতে পারে আপনার? সব মিলে আপনার 30,000-এর উপরে খরচ হবে। তাহলে এখান থেকে যদি আপনার 30,000 টাকা যদি খরচ যদি হয়, তার মানে মিনিমাম এখান থেকে তো আপনার 50,000 যদি বিক্রি করতেন তাহলে তো আপনার 20,000 টাকা মনে হয় জি, থাকে আর কি। জি। কিন্তু এটা যদি না হয় সেক্ষেত্রে তার তো না না, তাহলে আর না। সম্ভব হবে না। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলছিলাম, তার সাথে এই যে তার এই যে পেঁয়াজ যেহেতু তিনি চারা দিয়েছেন এবং সেই চারা দেওয়ার জায়গা থেকে তিনি শুরু থেকে, অর্থাৎ এই যে চারাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তার বয়স হচ্ছে বলছেন যে 43 বছর, 43 দিন, এবং 43 দিনের মাথায় তিনি এই জায়গাতে তিনি কিন্তু চারাটা উত্তোলন করছেন, অর্থাৎ আবার তিনি কিন্তু রোপণ করবেন। তো সব মিলে এই যে পেঁয়াজ চাষ কিন্তু অত্যন্ত একটি পরিশ্রম করাই বলা যায়, পরিশ্রম করতে হয়। এই যে কৃষক কিন্তু দেখতে পাচ্ছে তিনি কিন্তু কখন খেয়েছেন কিনা এটা আমি জানি না, এখন কিন্তু সন্ধ্যা যেহেতু আসন্ন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একেবারে মাটির সাথে মিশে আছেন এবং মিশে কিন্তু তিনি কিন্তু এই যে তার কাজগুলো করছেন। তো এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের আসলে কৃষক কতটুকু লাভবান হয় সেটা কিন্তু কৃষক আসলে ওইভাবে কিন্তু নির্ণয় করে কখনোই কিন্তু কোনো চাষ করেন না। সবসময় চিন্তা করে যে আসলে আমাকে মানে বেঁচে থাকতে হবে, করতে হবে, তাই তিনি মূলত এই কাজটা করে এবং সেই যাতে যদি তার নিজস্ব যে চাহিদা সেই চাহিদা মেটানোর ক্ষেত্রে তিনি কিন্তু আবার কিন্তু পরবর্তীতে এই ফসলই কিন্তু আবার বাজার কিন্তু বিক্রি করেন এবং বিক্রি করার পর যদি যদি 2 টাকা যদি তার যদি লাভের যাতে হয় তাহলে কিন্তু তখনই তার মুখে কিন্তু হাসি ফোটে। তো সেই ক্ষেত্রে এই কৃষককে কিন্তু তেমন প্রত্যাশা করছেন, তিনি যেহেতু এই 1 বিঘা জমিতে এই যে পেঁয়াজের চারা দিয়ে তিনি কিন্তু এই আশা করছেন। তো সব মিলে আমাদের দেশের কৃষক যারা তারা সবসময় কষ্টের সাথেই তাদের জীবনযাপন করতে হয় এবং তাদের পাড়ি দিতে হয় এবং তাদেরকে চলতে হয়। তো দর্শক, আমি এতক্ষণ ধরেই এই যে পেঁয়াজ রোপণের ক্ষেত্রে, পেঁয়াজের যে চারা উত্তোলনের ক্ষেত্রে একজন প্রান্তিক যে কৃষক তার কথা আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।